This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ খুন থেকে শুরু করে কসবা ল কলেজের গণধর্ষণ, বারবার একটা প্রশ্নই উঠেছে, রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়? পথে ঘাটে হোক বা শিক্ষা প্রতিষ্ঠানে, কতটা সুরক্ষিত নারীরা? রাজ্য সরকারের দাবি এই রাজ্যের মহিলারা যথেষ্ট নিরাপদ। তাদের এতদিন হাতিয়ার ছিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট, যেখানে টানা ৩ বছর দেশের সবথেকে নিরাপদ শহরের শিরোপা পেয়েছিল কলকাতা। তবে সেই শিরোপা কি খোয়ালো কলকাতা? ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন সেফটি 2025-এর রিপোর্ট বলছে কলকাতা মহিলাদের জন্য অসুরক্ষিত শহর। আর এই রিপোর্ট আসতেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে গিয়েছে। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের রিপোর্ট কতটা অস্বস্তিতে ফেলতে পারে শাসক দলকে? সত্যিই কি কলকাতার মহিলারা আনসেফ? চলুন আজ দ্য ব্রিফিং রুমে খোঁজ করা যাক এই রিপোর্ট কতটা প্রভাব ফেলতে পারে বাংলার রাজনীতিতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। প্রথমেই একটু ভালো করে বুঝে নেওয়া যাক এই NARI এর রিপোর্ট কি বলা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকর 29শে অগস্ট ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন সেফটি অর্থাৎ এই যে NARI এর রিপোর্ট তা তুলে ধরেন। গ্রুপ অফ ইন্টেলেকচুয়ালস অ্যান্ড অ্যাকাডেমিয়ানসরা এই রিপোর্ট তৈরি করেছে। দেশের 31টা শহরের 12,770 মহিলার ওপর সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। তাতে কি বলা হয়েছে? এই রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর হিসেবে উঠে এসেছে মুম্বাই, কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক এবং ইটানগরের নাম। এইসব শহরে যেমন লিঙ্গ সমতা রয়েছে, তেমনই রয়েছে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে উন্নত পরিকাঠামো এবং পুলিশ প্রশাসনের ভূমিকাও তুলনামূলকভাবে অনেক ভালো। অন্যদিকে সেখানেই আবার রাঁচি, শ্রীনগর, কলকাতা, দিল্লি, ফরিদাবাদ, পাটনা এবং জয়পুরকে দেশের সবথেকে অসুরক্ষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলিতে যেমন খারাপ পরিকাঠামো, তেমনি প্রশাসনের দুর্বলতাকেও তুলে ধরা হয়েছে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে। সমীক্ষায় আরও উঠে এসেছে প্রতি 10 জন মহিলার মধ্যে মাত্র 6 জন মহিলা নিজেদের শহরে নিজেদের সুরক্ষিত বলে মনে করেন। 40% মহিলা এখনও নিজেদের অসুরক্ষিত বা খুব একটা সুরক্ষিত নয় বলে অনুভব করেন। স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলায় 86% মহিলা নিজেদের সুরক্ষিত বোধ করলেও রাত হতেই সেই চিত্রটা বদলে যায়। বিশেষ করে গণপরিবহন অর্থাৎ বাস, ট্রেন বা বিনোদন যে কেন্দ্রগুলি রয়েছে, যেমন সিনেমা হল বা অন্য কোনো বিনোদন কেন্দ্র, সেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই বলেই তারা উল্লেখ করেছেন। 2022 সালের রিপোর্ট অনুযায়ী কলকাতায় অপরাধের হার ছিল প্রতি 1 লক্ষে 239.3, যা 2021 সালের তুলনায় 12.3% বেড়েছিল। তালিকায় একই স্থানে থাকা দিল্লিও যে খুব সুরক্ষিত নয় তার প্রমাণ গত জুন মাসেই ঘটে যাওয়া এক ধর্ষণের ঘটনা। দিল্লির সরকারি হাসপাতালে ধর্ষণের শিকার এক যুবতী। ওই যুবতীকে ধর্ষণ করেছিলেন সেই হাসপাতালেই ভর্তি থাকা আরেক রোগী। চিকিৎসা চলাকালীন যুবতীর মৃত্যু হয়। দিল্লি এখনও মহিলাদের জন্য সবথেকে অসুরক্ষিত। NCRBর ডেটা 2022 সালে যা প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছিল দিল্লিতে গড়ে দৈনিক 3টি করে ধর্ষণ হয়। মহিলা নিরাপত্তা নিরিখে এতদিন পর্যন্ত দেশের মধ্যে অন্যতম বিপজ্জনক শহর হিসেবে রাজধানী দিল্লির নামই সকলের কাছে পরিচিত ছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো শহর কলকাতার নামও। একটি বেসরকারি সংস্থার করা সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে NCW। সেই রিপোর্টে বলা হচ্ছে দেশের অন্যতম নিরাপদ শহর অন্তত মহিলাদের জন্য মুম্বাই, আর কলকাতা এই মুহূর্তে কার্যত পিছনের সারিতে। দিল্লির সঙ্গে এক পংক্তিতে উচ্চারিত হচ্ছে কলকাতার নাম, যেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাত বাড়লে রাস্তায় ঘোরাঘুরির ক্ষেত্রে মহিলারা নিরাপদ বোধ করে না এবং তার পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে ক্রাইম এগেইনস্ট উইমেন
সেই হার ক্রমশ বাড়ছে দিল্লির পাশাপাশি কলকাতার মাটিতেও। আর এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে রিপোর্ট করার প্রবণতাও কলকাতায় বেশ কিছুটা কম বলেই এই রিপোর্টে প্রকাশ। যদি এই ট্রেন্ড দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সূচকে মহিলারা যে ধাপে ধাপে পিছিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। যদি নিরাপত্তা না থাকে তাহলে সামনে এগোনো কোনোভাবেই সম্ভব নয়। স্বাভাবিকভাবেই এই দিকে এবার সরকার কবে নজর দেবে, আমাদের নজর থাকবে সেদিকেই। আর নারী সুরক্ষা নিয়ে যেখানে প্রশ্ন, সেখানে তাদের অভিযোগ কতটা শোনা হয় তাও জানা দরকার। সমীক্ষায় অংশ নেওয়া মাত্র 1/4 মহিলারা জানিয়েছেন তারা নিরাপত্তা নিয়ে অভিযোগ করলে কর্তৃপক্ষের তরফে সদর্থক পদক্ষেপ করা হয়। অন্যদিকে মহিলারা এখনো অভিযোগ জানাতে দ্বিধাবোধ করেন। এই সমীক্ষাতেই উঠে এসেছে 3 জনের মধ্যে 2 জন মহিলাই তাদের সঙ্গে হওয়া হেনস্থা নিয়ে অভিযোগ জানাতে পারেন না। তবে সম্প্রতি নারী সুরক্ষায় যে পদক্ষেপগুলি করা হয়েছে তা কিছুটা হলেও কার্যকর হয়েছে বলেই উল্লেখ করেছেন সমীক্ষায় অংশ নেওয়া 69% মহিলা। 30% মহিলা নারী নিরাপত্তায় এখনো চরম ঘাটতি বা গাফিলতির উল্লেখ করেছেন। 65% মহিলা আবার বলেছেন বিগত 2 বছরে নারী নিরাপত্তায় তুলনামূলকভাবে উন্নতি হয়েছে। এবার আসা যাক কলকাতার কথায়। কোথায় দাঁড়িয়ে রয়েছে কলকাতা? এতদিন পর্যন্ত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টকেই বারবার করে তুলে ধরত রাজ্য। 2022 সালের এনসিআরবির রিপোর্ট অনুযায়ী দেশের সবথেকে নিরাপদ শহরের শিরোপা পেয়েছিল কলকাতা। পরপর 3 বার দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হিসেবে চিহ্নিত হয়েছিল এই শহর। আর সেখানেই অপরাধের তালিকায় শীর্ষে ছিল দিল্লি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও বারবার শোনা গিয়েছে এই রিপোর্টের কথাই। কালকে বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সফিস্টিকেটেড। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেটেক প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? তবে বিগত কয়েক বছরে রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে মহিলাদের ওপর হওয়া নৃশংস অত্যাচারের একাধিক ঘটনা। সন্দেশখালীতে মহিলাদের দিনের পর দিন নির্যাতনের অভিযোগ ওঠে। যদিও সন্দেশখালীর ঘটনাকে সাজানো বলেই দাবি করেছিল তৃণমূল, কিন্তু হাসখালীর ঘটনা, নাবালিকার ধর্ষণ হওয়া থেকে শুরু করে সম্প্রতি কসবা ল কলেজে যে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাতে বারবার রাজ্যকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বারবার বাংলায় ছুটে এসেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও একের পর এক বাংলায় ঘটে যাওয়া মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা উঠে এসেছে। তিনিও প্রশ্ন তুলেছেন, বাংলায় মহিলাদের নিরাপত্তা কোথায়? কাঠগড়ায় দাঁড় করিয়েছেন राज्य शासक दल के। टीएमसी के नेता ने संदेश खाली में बहनों बेटियों के साथ दुस्साहस की सारी हदें पार कर दी। जब संदेश खाली की बहनों ने अपनी आवाज बुलंद की, ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। তবে তৃণমূল মানতে নারাজ। তৃণমূলের যুক্তি, দেশের মধ্যে একমাত্র বাংলায় মহিলাদের সম্মান করতে জানে। রাজ্য সরকারের একাধিক প্রকল্প মহিলাদের কেন্দ্র করেই, যার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। যে লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভর করেই একের পর এক নির্বাচন লড়ছে তৃণমূল। সমাজের সব স্তরের আর্থিক সুরক্ষা দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। এছাড়াও রয়েছে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প।
এমনকি স্বাস্থ্যসাথী, যেখানে বাড়ির মহিলাকে কেন্দ্র করেই গোটা একটা পরিবার স্বাস্থ্য বীমা পাচ্ছে। আর যখনই নারী নির্যাতনের খবর শিরোনামে আসে, তৃণমূল এইসব প্রকল্পকেই হাতিয়ার করে নিজেদের ঘুঁটি সাজায়। স্মল স্কেল, মিডিয়াম স্কেল আমরা নাম্বার 1, স্কিলে আমার নাম্বার 1, এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দধারায় আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। আরজি করের নৃশংস খুন ধর্ষণের ঘটনায় একটা গোটা দেশ পথে নেমেছিল। কলকাতার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সরকারি হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের ওপর এমন নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা প্রতিটা মানুষকে নাড়া দিয়ে গিয়েছিল। কাঠগড়ায় সেই শাসক দল, যদিও এই ঘটনার কড়া নিন্দা করেছিল শাসক দলের নেতারা। কিন্তু প্রশ্ন উঠতে থাকে, কোথাও একটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে না তো এই ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযুক্তদের? এই যে আনসেফ সিটির ফলটা তো এখন আমরাই ভুগছি না। প্রথমেই তো আমার মেয়ে, তারপরে কলেজ, একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি এরকম ঘটনা ঘটতে পারে, কারা ঘটাচ্ছে? শাসক দলের লোক, পুলিশ, এবং পুলিশ সেটাকে আরো কভার আপ করার জন্য, পুলিশ এবং প্রশাসন কভার আপ করার জন্য চেষ্টা করছে। সেই জন্য অপরাধমূলক কাজকর্ম আরো বেড়ে যাচ্ছে। নিরাপত্তা তো প্রশাসন দিচ্ছে না, প্রশাসন তো অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। তাহলে তো আজকে বিচারের জন্য আমরা দৌড়াদৌড়ি ঘুরবো কেন? যেহেতু বিচার রাজ্য সরকার দিত, রাজ্য প্রশাসনই দিত। আর অন্য বিচারের সময় পার্সিটি যে ঘটনা পুলিশ ঘটালো আমাদের সঙ্গে, সঙ্গে পুরো সম্পূর্ণ ব্যাপারটা চেপে যাওয়ার চিন্তা ভাবনা চেষ্টা করছি। এমনকি আমরা যে মণিপাল হসপিটালে ভর্তি ছিলাম, সেখানেও যাতে আমরা ভর্তি হতে না পারি সে সমস্ত ব্যবস্থা করছিল সরকার। এরপর আর কি বলবো সরকারকে, নির্লজ্জ সরকারকে। পুলিশই নিরাপত্তা ভাবছে, তাহলে যে রক্ষক সেই যদি ভক্ষক হয় তাহলে আর কি করে হবে? সেখানে নিরাপত্তা কি করে আছে বলে? NARI এর রিপোর্ট প্রকাশ পাওয়ার পরই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বাংলার গ্রামগঞ্জে হওয়া মহিলাদের উপর অত্যাচারের কথা তুলে ধরেছেন। প্রত্যেক দিন প্রতিনিয়ত খবরের কাগজ খুললেই দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, অনেক খবর আসে না আমাদের কাছে। দূর দূর গ্রামের মধ্যে মহিলাদের উপর অত্যাচার হয়, তাদেরকে অত্যাচার করে মেরে ফেলা হয়, জীবন্ত কখনো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হত্যা করে জলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। অর্ধেক খবর তো আমরা পাই না। এবং আজকের ডেটে যে কলকাতাকে আমরা কলকাতার নাগরিক বলে আমরা গর্ব করি, আজকে সেই কলকাতায় কিন্তু মহিলাদের জন্য সেই পার্কস্ট্রিট কাণ্ড 2012-তে দেখেছেন, পরের পর দেখেছেন, কোনো কিছুর একটা শাস্তি দেয়নি বলে আজকে মহিলাদের এই অবস্থা। আবার সিপিএম নেতা শতরূপ ঘোষ আরজি কর কসবা ল কলেজের কথাই টেনে এনেছেন। বোঝা যাচ্ছে। এবং দেখুন, এটা বলছি, ধরুন আরজি করের এই ঘটনাটা ঘটলো, তারপরে এত বড় মুভমেন্ট হলো, কি হলো? যদি সেই আরজি করের আসল অপরাধীদের শাস্তিটা হতো, সবাই যদি ধরা পড়তো, কে বলতে পারে হয়তো পরে কসবার ঘটনাটা ঘটতো না, বা আরও এরকম কতগুলো ঘটনা হয়তো ঘটতো না। সুতরাং আরজি করের ঘটনা এবং তারপরে যে সিবিআইয়ের এই ব্যর্থতা, ইচ্ছাকৃত ব্যর্থতা, এটা কিন্তু অপরাধীদেরকেও একটা বার্তা দিল যে পশ্চিমবাংলায় মহিলাদের ওপর, কি কলকাতা শহরে মহিলাদের ওপর এই কাজগুলোকে করে পার পেয়ে যাওয়া যায়, বেঁচে যাওয়া যায়। সেই উৎসাহে এখন এদের আরও যা করণীয় করছে। তবে তৃণমূল এখনও মানতে নারাজ যে কলকাতা মহিলাদের জন্য সুরক্ষিত নয়। তাদের দাবি, এখনো কলকাতায় রাত 12টা-1টাতেও মহিলারা সুরক্ষিতভাবে বাড়িতে ফিরতে পারেন। একদমই তাই নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ কেন্দ্রীয় সরকারের NCRB তথ্য অনুযায়ী সারা দেশের মধ্যে নিরাপত্তম শহর হচ্ছে কলকাতা। সারা দেশে যেই শহর নিরাপত্তম, পশ্চিমবঙ্গ সেফে, এটা সাধারণ মানুষের ফিলিং, আমাকে আপনাকে বলতে হবে না। যারা রোজ আমাদের বিরুদ্ধে এত খবর করেন, যা এত কথা বলেন সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, তারাও রাত 1টার সময় নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে। কলকাতা মহানগরীতে টেনশন নিতে হয় না। আজকে ডবল ইঞ্জিনের সরকার, অমিত শাহ দিল্লি পুলিশ যেখানে সিকিউরিটিতে রাত 8টার পরে দিল্লিতে কোনো মহিলা নিরাপদ নন, কলকাতার বুকে দাঁড়িয়ে রাত 12টা-1টার সময় একজন মহিলা কর্মস্থল থেকে নিরাপদে ফেরেন। এই সার্টিফিকেট আমাদের দিতে হবে না। যারা রোজ আমাদের সমালোচনা করেন তারা নিজেরাও জানেন এই বাস্তব সত্যি। আরজি কর কাণ্ডের পরে গোটা রাজ্য যখন প্রতিবাদে পথে নেমেছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিরাপত্তায় একাধিক প্রকল্প এনেছিলেন। ঘোষণা করা হয়েছিল রাত্রিরের সাথীর কথা, আনা হয় অপরাজিতা বিলও। এই বিলে বলা হয়েছিল ধর্ষককে 6 মাসের মধ্যে ফাঁসির সাজা দিতে হবে। যদিও সেই বিল ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। তৃণমূলের প্রশ্ন, যেখানে নারী নিরাপত্তা নিয়ে রাজ্য কঠোর হতে চাইছে, কেন সেই বিলকে শিলমোহর দিচ্ছে না কেন্দ্র? অন্যদিকে বিজেপির যুক্তি, কঠোর আইন আছে, রাজ্যের পুলিশ প্রশাসন তা প্রয়োগ করতে ব্যর্থ।
এমন একটা সময় 2024 সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম, যেখানে আরজিকর ঘটনাকে নিয়ে সারা রাজ্য রাজনীতি প্রায় উত্তাল। আজকে 1 বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে করেছে, সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই 1 বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি, এটা প্রমাণিত। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল। আজকে 1 বছর হয়ে গেছে, সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল, তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তি পাক নয়, তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার 2011 থেকে করেছে, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা। না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন? দেখুন, মুম্বাই সব থেকে সুরক্ষিত শহরের তকমা পেলেও সেখানেও কিন্তু মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে না এমনটা নয়, বরং মুম্বাই পুলিশের ডেটাই বলছে 2023 সালের তুলনায় 2024 সালে মহিলাদের ওপর হওয়া অত্যাচার, যেমন ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হেনস্থার ঘটনা 12.8% বেড়েছে। শিশুদের ওপরে হওয়া অত্যাচার বা হেনস্থার ঘটনা 21% বেড়েছে, যা বিগত 3 বছরে সর্বোচ্চ। মুম্বাইয়ে 2024 সালে মোট 1051টি ধর্ষণের মামলা রেজিস্টার হয়েছিল। সেখানে মুম্বাইয়ে কিন্তু শিশুদের ওপর নির্যাতন আবার অনেকটা বেড়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে মুম্বাইতে পক্সো মামলা বেড়েছে 21%। দেখুন, সমীক্ষা তো প্রতি বছরই হেরফের হতে থাকবে। কলকাতা নারীদের জন্য সুরক্ষিত না অসুরক্ষিত শহর তা নিয়ে বিতর্কও চলতে থাকবে। রাজনৈতিক নেতারা এই আবহে ঘোলা জলে মাছ ধরারও চেষ্টা করবেন, কিন্তু দিনের শেষে আমরা সবাই চাই আমাদের সাধের তিলোত্তমায় আর যেন কোনো তিলোত্তমাকে এভাবে খুন বা ধর্ষণের শিকার হতে না হয়। বিশ্বাস করুন, নারী হিসেবে সত্যিই ভয় হয়। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।